যেমন গণ অধিকার পরিষদের ছোট ছোট দলগুলো কিন্তু তারা সবাই পিআর চাচ্ছে। তো এইটা নিয়ে আসলে সুরাহা যদি না হয় তাহলে তো আমাদের ফেব্রুয়ারির ভোটে তো নিশ্চয়ই একটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ রাজনৈতিক দলগুলো নিয়েই তো নির্বাচন কমিশন ভোটে যাবে। তো তারাই যদি ঠিক না হয় তাহলে নির্বাচন কমিশন কিভাবে ভোটটা আয়োজন করবে? কালকেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে বলে এসেছে যে তাদের শাপলা দিতেই হবে, যে কোনো একটা শাপলা দিতে হবে, এবং যদি শাপলা না দেয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবে। সাদিক, আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত শিবির আর বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে আমরা বলতে পারি, বা জামায়াত সমর্থিত দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এবং অন্যান্য দলগুলোর সাথে এটা নিয়ে একটা বিরোধিতা দৃশ্যমান। তো আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির এই অভিযোগ যে বিএনপি এবং জামায়াতের মুখোমুখি অবস্থান নির্বাচনের কতটা শঙ্কা তৈরি করছে, এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা কি ধরনের চ্যালেঞ্জ আনতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখন যেটা মাঠে দেখছি যে এখন উভয় দলের মধ্যে দ্বন্দ্বের প্রধান যে বিষয় সেটা হলো পিআর, যেটা আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হয়। তার মানে হচ্ছে যে যত শতাংশ ভোট আপনার ততই শতাংশ আসন আপনার। ধরেন আপনি হচ্ছে যে সংসদ নির্বাচনে আপনি 20% ভোট পেলেন, আপনার ঠিক 20% আপনার সিট সংসদে আসন থাকবে। এবং এখানে একটা বড় বিষয়, পিআরের সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা যদি আপনি বলেন তাহলে দেখা যায় একটা দল মহিরুহ হবে না, অনেক আসন নিয়ে সে ক্ষমতা আসার সুযোগ নাই। একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। তারপর অনেক ভোটার কিন্তু আসবে, কারণ তার ভোটের কিন্তু একটা মূল্য থাকবে। আর যেটা আমার দৃষ্টিতে যেটা আপনার হচ্ছে পিআরের যেটা অসুবিধা, যেমন আমি কাকে ভোট দিলাম, আমি একটা পার্টিকে ভোট দিলাম, কিন্তু আমি কে যে এমপি হবে, যেমন হয়তো আমার মেহেরপুরের 2 আসনের একটা লোককে আমি ভোট দিলাম, সে যে পার্টি করুক, আমি বলতে পারি সে হয়তো এমপি হবে, কিন্তু এটা আমি এখন বলতে পারবো না, এটা পার্টি সিদ্ধান্ত নেবে। এটা একটা অসুবিধা। আর একটা সবথেকে বড় যেটা অসুবিধা, সরকারের স্থায়িত্ব কিন্তু বেশি থাকবে না। মনে করেন যে হয়তো একজন 10% ভোট নিয়ে বললো যে আমার এই দাবি আছে, যদি না মানো আমি অমুক এতে চলে যাব, গভর্নমেন্ট কিন্তু পড়ে যাবে। যার হয়তো 40 আছে সে 10 নিয়ে 150 হবে, তার আবার 10 কমে যাবে, সরকারের কিন্তু স্থায়িত্ব বেশি থাকবে না। এতে দেখা যাবে যে আমাদের যে টেকসই যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, অনেক দেশ কিন্তু করতে চাবে না যে আসলে বেশি দিন ক্ষমতা থাকবে, আবার কি আসে না আসে, এটা একটা কি বলা যায়, একটা অস্থায়ী একটা টালমাটাল একটা অবস্থা পড়বে। আর ছোট দলগুলো সব থেকে বেশি করে পিআর তারা বলছে, এর কারণ হচ্ছে যে একটা দেখেন, সাপোজ একটা আসনে একটা দল 1 লাখ ভোট, মনে করেন 1 লাখ ভোট পাইছে, আর একটা হচ্ছে 1 লাখের 5,000 ভোট কম পাইছে, তার কিন্তু ওই 95,000 ভোটের কোনো মূল্য নাই, কারণ সে 5,000 ভোট পেয়ে সে ওই জয়ী হয়ে গেল। কিন্তু এটাতে এই সিস্টেম হবে না, এই যে প্রতিটা ভোটের আসলে কাউন্ট, প্রতিটা ভোটই আসলে মূল্যবান পিআর পদ্ধতিতে, আমরা যেরকমটা জানি। আচ্ছা, তারপরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা যে পিআর পদ্ধতি, এটা আসলে রাজনৈতিক দ্বন্দ্বে নির্বাচনের প্রক্রিয়ার উপর কি ধরনের প্রভাব ফেলবে, বা এই যে দ্বন্দ্বটা চলছে পিআর পদ্ধতি নিয়ে, জামায়াতের মধ্যে বিএনপির মধ্যে যে মুখোমুখি সংঘর্ষের অবস্থানটা, এটা আমাদের জাতীয় নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? আসলে পিআরটা যেটা বড় দল এখন পর্যন্ত, বর্তমানে বিএনপি, তারা কিন্তু পিআর চাচ্ছে না, কারণ তারা দেখছে যে পিআর ছাড়া যদি ভোট হয় তাহলে অনেক আসনে তারা জয়ী হতে পারবে। কিন্তু পিআর চাচ্ছে কারা? পিআর চাচ্ছে মনে করো ছোট ছোট দলগুলো পিআর চাচ্ছে, এবং ছোট ছোট দলগুলো পিআর এই জন্য চাচ্ছে যে তাদের অল্প ভোট হলেও তাদের ওই ভোটের কিন্তু মূল্য থাকবে। দেখা যায় একটা ছোট দল যদি 2% ভোটও পায় তাও কিন্তু 2টা আসন পাবে। কিন্তু আপনি দেখেন যে এই পিআর ছাড়া এসব ছোট দলের কিন্তু আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো আসনেই তারা দেখা যায় কোনো বড় দলকে টপকিয়ে যেতে পারবে না। এই জন্য বিএনপি পিআরের পক্ষে না। বিএনপি বাদে আপনার জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, এখনো নিবন্ধন পায়নি, তারা নিবন্ধন পেতে যাচ্ছে। এরপরে আপনার আরও যেসব দলগুলো আছে, যেমন গণ অধিকার পরিষদের ছোট ছোট দলগুলো কিন্তু তারা সবাই পিআর চাচ্ছে।
তো এইটা নিয়ে আসলে সুরাহা যদি না হয় তাহলে তো আমাদের ফেব্রুয়ারির ভোটে তো নিশ্চয়ই একটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ রাজনৈতিক দলগুলো নিয়েই তো নির্বাচন কমিশন ভোটে যাবে। তো তারাই যদি ঠিক না হয় তাহলে নির্বাচন কমিশন কিভাবে ভোটটা আয়োজন করবে? কারণ রাজনৈতিক দলগুলো নিয়েই তো নির্বাচন কমিশনের আসলে কাজ। তো আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনে এটা প্রভাব পড়ার হ্যাঁ, অনেক সম্ভাবনা আছে। নেতিবাচক প্রভাব পড়বে তারা যদি এটা নিয়ে একটা মীমাংসায় না আসে, বা তারা যদি আগে সেটেলমেন্টে একটা না যায়। জি। তাহলে ফেব্রুয়ারি ভোটের যে বিষয়, যেমন কালকেও কিন্তু এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি উনিও সংশয় প্রকাশ করেছেন যে আসলে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা। জি, এনসিপির নেতৃত্বে গঠিত বৃহত্তর রাজনৈতিক ব্লক আসছে, যেটা আমরা ইতোমধ্যেই জানি। তো দেশের রাজনৈতিক দৃশ্যপটকে এটা কিভাবে পরিবর্তন করতে পারে, বা এই ব্লকের উদ্দেশ্য এবং কৌশল কতটা কার্যকর হবে? এখন আমরা মোটা দাগে যদি বলা যায়, 3টা ব্লক, যেটা হলো বিএনপি একটা ব্লকে, জামাত একটা ব্লকে, আর এনসিপি, এরপরে গণ অধিকার পরিষদ, এছাড়া ছোট ছোট দলগুলো নিয়ে একটা ব্লক। তো এরকম 3টা ব্লক, যদি এরকম ব্লক হয় অবশ্যই ইতিবাচক, কারণ দেখা যায় সবার ব্লক থেকে মানুষকে ভোটে আসার জন্য ডাকবে। এটা আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগ, যেহেতু দীর্ঘদিন মানুষ কিন্তু একটা ভোট কেন্দ্র বিমুখ ছিল, ভোট কেন্দ্র যায়নি, নানা কারণে যায়নি। যে অনেকে হয়তো বলছে যে আমি ভোটটা গিয়ে কি করব, যে জয়ী কোন ক্যান্ডিডেট হবে এটা তো স্থির, আমি ভোটে গেলেই কি আর না গেলেই কি। তবে সবাই যদি এরকম ব্লক হয় তো আমার মনে করি একটা ইতিবাচক, কারণ সবাই তো সবার কাছ থেকে ভোটারদের ভোট কেন্দ্র অভিমুখ করবে, এতে ভোটের উপস্থিতি বাড়বে, এবং ভোটের উপস্থিতি তো গণতন্ত্রের সৌন্দর্য। একদমই তাই। যেমনটা আমরা আসলে জানি যে দলীয় প্রতীক শাপলা নিয়ে গতকালই একটা কমিশনারের সাথে কথা হলো, এনসিপির একটা বৈঠক হলো, এবং এই যে দলীয় প্রতীক শাপলা আমরা যেটা জানি যে আজকে বাতিল হলো, এরপরে আসলে কি হতে যাচ্ছে? এবং যে প্রত্যাশাটা ছিল এনসিপির, যে 150 আসনের একটা প্রত্যাশা ছিল সংসদে, তো এনসিপির এই রাজনৈতিক পরিকল্পনা দেশের ভোটাভুটির ফলাফলে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আসলে উনি যে কালকে বলেছে যে 150টা আসন পাবে, এটা ওনার হচ্ছে দলীয় বক্তব্য। আবার যে বিএনপি যে সমর্থিত, উনিও বলে যে ওনারাও অনেক বেশি পাবে, জামাত ওনারাও অনেক বেশি পাবে। সবার প্রত্যাশাটা থাকাটা ভালো, সব সিদ্ধান্ত নেবে জনগণ। আর প্রতীকের বিষয়টা হচ্ছে যে এনসিপি তারা চেয়েছিল যে তাদের নিবন্ধন সহ তাদের প্রতীক দিতে হবে শাপলা, সেটা শুধু শাপলা হোক, সাদা শাপলা হোক এবং লাল শাপলা হোক, যে কোনো একটা মানে শাপলা তাদের দিতে হবে। কালকেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে বলে এসেছে যে তাদের শাপলা দিতেই হবে, যে কোনো একটা মানে শাপলা দিতে হবে, এবং যদি শাপলা না দেয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবে। তারা হয়তো ইসির সামনে মানববন্ধন, বা তারা স্মারকলিপি, এর আগে যে এনসিপি প্রোগ্রামগুলো করেছে এরকম একটা তিনি একটা হুঁশিয়ারি দিয়ে এসেছেন আর কি, কালকে দেখছি। মানে আর ইসির যেটা বিষয়, যে একটা বিষয় তালিকায় থাকলে না আপনাকে দেবে, ওটা তো তালিকাতে নেই শাপলাটা, ইসির বক্তব্য। এই জন্য উনি আজকেও নির্বাচন কমিশন সচিব জনাব আখতার আহমেদ, উনি আজকে পরিষ্কার বলেছেন যে এনসিপি শাপলা পাবে না, কারণ শাপলা আমাদের যে তালিকা থাকে প্রতীকের, সেই প্রতীকের তালিকা থেকে শাপলাকে বাদ দেওয়া হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আপনার কথা ধরে যদি বলি যে সামনে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, এটা নিয়ে আসলে জনমনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে, আদৌ নির্বাচনের সম্ভাবনা আছে কিনা। আপনার কাছেই জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে এই যে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, জাতীয় নির্বাচন, এটা আসলেই কি হতে পারে, বা এই যে দ্বন্দ্ব চলছে বিভিন্ন দলের সাথে, কি মনে হয় আপনার যে নির্বাচন আসলে সুষ্ঠুভাবে হবে কিনা, বা কতটা হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করলেন, একই প্রশ্ন আমার গ্রামের চাচারা বা যারা হয়তো একটু রাজনৈতিক পলিটিক্যালভাবে একটু সচেতন, তারা ফোন করে যে বাবা আসলে ভোট হবে কিনা, তুমি তো ইসিতে যাওয়া আসা করো। আর কালকেও নাসিরউদ্দিন পাটোয়ারি তো পরিষ্কার বললেন যে ভোট হবে কিনা একটা সংশয়। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রাখছেন। প্রস্তুতি বলতে আপনি দেখেন যে একটা চূড়ান্ত ভোটার তালিকা 18ই ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তারা, একটা ফাইনাল একটাই। এরপরে নতুন যে রাজনৈতিক দল তাদের দরকার হয়, সেই নতুন রাজনৈতিক দলের কিন্তু নিবন্ধন, তার মধ্যে এনসিপিও আছে, জনগণ পার্টি, এরকম 6টাকে তারা নিবন্ধন দিতে পারে। এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। তারপর আপনি দেখেন জাতীয় নির্বাচনের আগে যেসব কাজগুলো এর আগে আমরা দেখেছি, ওইগুলো কিন্তু অলরেডি চলছে। যেমন গতকাল ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল ইসিতে আসছিলেন,
এবং ভোটের পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ কি এবং ইসির কতটুকু প্রস্তুতি তারা এটা নিয়ে গেছেন এবং তারা হেডকোয়ার্টার রিপোর্ট করেছেন। এবং আরেকটা কথা আপনাকে বলি, সেটা হলো যে ইসি কিন্তু অক্টোবর থেকে তারা সংলাপ, রাজনৈতিক দল বলেন, তারপরে সুধীজন বলেন, শিক্ষক বা সবার সাথে তারা একটা সংলাপের কিন্তু অলরেডি তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। এরপরে আগামী 27 তারিখে তারা ইলেকশন কমিশনের যে কর্মকর্তারা আছে তাদের একটা সমাবেশ বলতে তারা একটা জমায়েত যে কীভাবে ভোট করবে। এবং আরেকটা বলি যে জাতীয় নির্বাচনের মূল একটা বিষয় হচ্ছে কেনাকাটা, যেমন ব্যালট বাক্স বলেন, অনেক কেনাকাটা থাকে, নানা ধরনের ব্যাগ থাকে, সুতা থাকে, তারপরে স্বচ্ছ ব্যালট বাক্স তো বললাম, এরপরে কাগজ কেনা থাকে যে ভোটের ছিলের জন্য। তো এই কেনাকাটা কিন্তু অলরেডি 70% কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর 30% কাজ যেগুলো এখন হাতে পায়নি অল্প দিনেই হয়ে যাবে। তবে ইসির ভাষায় যদি বলা যায় ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে, এইভাবেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। মানে ফেব্রুয়ারিতে ভোট হবে সেভাবেই প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু তার বিষয় থাকে, তার আগে যদি রাজনৈতিক দলগুলো, ইসি কিন্তু একা ভোট করে না, তারা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা কিন্তু নিজে কিছু ইমপ্লিমেন্টেশন করে না। তারা হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে কাজ করায়, তারা শিক্ষক দিয়ে কাজ করায়, মানে তারা সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে, জনপ্রশাসন সহ সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে তারা কাজটা করায়। যখন ভোটের শিডিউল ডিক্লেয়ার হয় তখন এই সমস্ত যে রাষ্ট্রের বডিগুলো এর নিয়ন্ত্রণ কিন্তু ওই ইসির হাতে চলে যায়। এবং পলিটিক্যাল ভোট করার একটা মূল কিন্তু একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টি কিন্তু একটা অন্যতম একটা বিষয়। এবং এই পলিটিক্যাল পার্টি তারা যদি এক হয়, তারা যদি সবাই একটা মিউচুয়ালে আসে, তাহলে ইসির জন্য কাজগুলো করা খুব সহজ হয়ে যায়। তাছাড়া আপনি জানবেন, যদি পলিটিক্যাল পার্টি এক না হয় এবার ভোটটা করা কঠিন হবে, কারণ এটা অস্বীকার করতে কিছু নেই। আওয়ামী লীগ বাংলাদেশের একটা বড় দল, বিএনপি বাংলাদেশের বড় দল, এরপরে জামাত। তো আওয়ামী লীগ তো এবার ভোটে আসছে না, তো ইসিরই ভাষায় তারাও তো এই ভোটকে যদি না হয়, এবং তারা এই জন্য নানা ধরনের একটা মানে গোপনে হোক প্রকাশ হোক নানা ধরনের ষড়যন্ত্র করবে বলে একটা ইসির কর্মকর্তারা বলছে। এবং এই জন্য ইসি চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই যে সংলাপ হবে, সেই সংলাপে যেন তারা সবাই এক হয়ে ইসিকে সহায়তা করে একটা সঠিক ভোটের জন্য। একদমই তাই, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু নির্বাচন পাই আমরা সব প্রতিকূলতা কাটিয়ে। ধন্যবাদ সাদিক আপনাকে আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।